আসসালামু আলাইকুম। আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তামিম ইকবাল কিভাবে আল্লাহর অশেষ রহমতে অলৌকিক ক্ষমতা বলে কিভাবে তামিম ইকবালকে আল্লাহ আমাদের কাছে আবারও ফিরিয়ে দিয়েছেন এবং সেই ভিডিওর শেষ দিকে আমরা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, যে দুটো প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় আসছে, যার মধ্যে প্রথম প্রশ্নটা নিয়ে এখন কথা বলবো। এবং সেই প্রশ্নটা হচ্ছে যে তামিম ইকবালের জায়গায় অন্য একটা সাধারণ মানুষ হলে তার ক্ষেত্রে তিনি এত লাকি হতে পারতেন কিনা। তো এই প্রশ্নটার উত্তরটা আসলে এতটা সহজ না। এই প্রশ্নটার উত্তরটা যদি আমরা দিতে চাই তাহলে বাংলাদেশের হেলথ সিস্টেমের কথা কিন্তু এখানে চলে আসবে। তামিম ইকবালের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়ার্কড পারফেক্টলি, হারমোনি ছিল, সিনক্রোনাইজ ছিল, সবকিছু একেবারে পারফেক্টলি কাজ করেছে। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এতটা পারফেকশন নাও হতে পারে এবং আল্লাহ না করুক আপনি যদি এই ধরনের একটা পরিস্থিতিতে পড়ে যান তাহলে আপনার ভাগ্য এতটা ভালো নাও হতে পারে। কেন এই কথাগুলো বলছি? প্রথমে বলি, তামিম ইকবাল বিকেএসপিতে যেই জায়গাটাতে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন তার পাশেই কিন্তু বা তার থেকে খুব কাছেই কিন্তু সেই হসপিটালটা ছিল, যে হসপিটালে গিয়েছেন, এবং হসপিটালটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ওয়েল ইকুইপড একটা হসপিটাল ছিল। মানে এটা আসলে বিশ্বাস করাটা একটু কষ্টকর যে ঢাকা থেকে বাইরে সাভারের মতো একটা জায়গায় ওখানে এতটা ওয়েল ইকুইপড একটা হসপিটাল থাকা, সেখানে আবার এত ভালো ডক্টর থাকা। ভালো ডক্টরের কথাটা কেন বলছি, কারণ আমরা আসলে ভালো ডক্টর বলতেই ওই প্রফেসর, বড় বড় সুপারস্টার, এই ধরনের ডক্টরদের কথা কিন্তু চলে আসে। আমি আগের ভিডিওতেই বলছিলাম ডক্টর মনিরুজ্জামান মারুফের কথা, কার্ডিওলজিস্ট, যিনি তামিম ইকবালকে ট্রিট করেছেন। তিনি হয়তোবা নামের ভারে ওই পপুলিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে হয়তোবা অনেকেই আমরা তাকে খুব একটা পাত্তা দিতে চাইবো না, সাধারণ মানুষের কথা বলছি। কিন্তু ডক্টর মনিরুজ্জামানের মতো অসংখ্য ট্যালেন্টেড এবং অসংখ্য দুর্দান্ত চিকিৎসক বাংলাদেশের কিন্তু কাজ করে যাচ্ছেন, বাংলাদেশে কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন। আমরা আসলে সেই ব্যাপারগুলোকে খুব একটা আমলে নিতে চাই না। এবার কথা হচ্ছে যে কেন আমরা খুব একটা আমলে নিতে চাচ্ছি না, কারণ ওই যে বললাম যে বাংলাদেশের হেলথ সিস্টেমের কথাটা চলে আসবে। এখন মনে করেন যে ডক্টর মনিরুজ্জামান মারুফ যদি এখন এমন একটা জায়গায়, এমন একটা হসপিটালে কাজ করেন যেখানে ক্যাথ ল্যাব নেই, যেখানে ওই সময় কোনো রিং ছিল না, যেটাকে স্টেন্ট আমরা বলি মেডিকেলের ভাষায়, কোনো স্টেন্ট হয়তো বা ছিল না, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যদি থাকতো তাহলে কি ওই রোগীটা বাঁচতে পারতেন? সেখানে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন চলে আসে। তাহলে এটা গেল যে ইকুইপড হসপিটালের কথা। তারপরে একটা যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের ডিসিশন মেকিং এ একটা ডিলে হয়। তামিম ইকবালের ক্ষেত্রে ডিসিশন মেকিং খুব কুইক হয়েছিল এবং তামিম ইকবালের ক্ষেত্রে শুনতে খুব খারাপ শোনাবে, কিন্তু তামিম ইকবালের ক্ষেত্রে ডিসিশন মেকিংটা এত কুইক হয়তোবা ছিল কারণ আশেপাশে তার পরিবারের কোনো সদস্য ছিল না। তার আশেপাশে যারা ছিল তারা সবাই তামিম ইকবালকে মন থেকে ভালোবাসেন, মন থেকে ফিল করেন। চোখে অনেকের পানি ছিল, অনেকে খুব প্যানিক করেছিলেন, কিন্তু তারপরেও ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তারা চিন্তা ভাবনা করতে পেরেছিলেন, কারণ তামিম ইকবাল তাদের পরিবারের কোনো সদস্য না। নিজের পরিবারের সদস্য যদি হতো তাহলে হয়তোবা চিন্তা করতেন যে না, এই হসপিটালে ভালো হবে না, আমরা হেলিকপ্টারে উঠায় ফেলি, এ ধরনের একটা ডিসিশন আসতেই পারতো। এটা বাংলাদেশে অনেক বড় একটা সমস্যা। এটা কেন বলছি, কারণ এই ডিসিশন মেকিং এর জায়গাটাতে যে অনেক সময় বুকে ব্যথা হচ্ছে, আরে একটা গ্যাসের ওষুধ খেয়ে বসে থাকো, কিছু হবে না, আচ্ছা রাত্রেবেলা ব্যথা করতেছে সকালে যাব হসপিটালে, এই জায়গাগুলোতে কিন্তু দেরি করে ফেলি আমরা। সুতরাং এই ডিলেগুলো কিন্তু খুব ঝামেলা করে। আরেকটা হচ্ছে যে কোনো প্রসিডিউর, তামিমের ক্ষেত্রে তো তিনি অচেতন ছিলেন, ডিসিশন নেওয়ার আসলে দেওয়ার মতো, কনসেন্ট দেওয়ার মতো অবস্থা তার ছিল না। এখন মনে করেন যে আল্লাহ না করুক আমার যদি এই ধরনের কিছু হয় আর আমাকে যদি ডক্টর জিজ্ঞাসা করে যে হার্টে রিং পরাইতে হবে, এখনই পরাইতে হবে, আমি তখন চিন্তা করবো, আমি তখন ফার্স্ট কোশ্চেনটা করবো, বা আমার আত্মীয় স্বজনের ফার্স্ট কোশ্চেনটা করবে যে সার্জারি কি করতেই হবে, অপারেশন কি করতেই হবে, ওষুধ খেয়ে হবে না। তো এই একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটার কারণে কিন্তু আমার ট্রিটমেন্ট ডিলে হতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আসলে আল্লাহ তাআলা আর ডক্টরের উপরে ছেড়ে দেওয়াটা ভালো। তারপরে আসি হচ্ছে যে গভর্নমেন্ট হসপিটালে একটা প্রসেসিং এর ব্যাপার চলে আসে, যে এখন আমরা জানি যে আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে কি পরিমাণ ভিড় থাকে। তো এখন এরকম একটা ইমার্জেন্সি পেশেন্ট সেখানে গিয়ে টিকিট কেটে, বা ধরলাম টিকিট বাদ দিলাম, আউটডোর বাদ দিলাম, ধরলাম সে ডাইরেক্ট ইমার্জেন্সিতে গেল, ইমার্জেন্সিতেও হয়তো বা আরও একটা বড় ক্যাজুয়ালিটি হচ্ছে, মারামারি, পলিটিক্যাল মারামারির পর অনেক কোপাকুপি, জখম পেশেন্ট নিয়ে আসছে, তাহলে ওই জায়গায় কিন্তু ইমার্জেন্সিতে একটু ডিলে হতেই পারে তার ট্রিটমেন্টে, ইমার্জেন্সিতে একটা ডিলে হতে পারে। তারপরে তাকে আমি বললাম যে আপনি অমুক ওয়ার্ডে যান বা অমুক সিসিইউ বা আইসিইউতে যান, যাওয়ার আগে ট্রলি নিয়ে যেতে হবে, এই ট্রলিতে
ওই মামা দাদুরা যারা আছে ট্রলি ঠেলে তারা কিন্তু নিজেদের মতো করে ওখানে একটা কাইন্ড অফ চাঁদাবাজি করে যে 500 টাকা ট্রলি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো দাম নাই। মানুষজন টাকা দেয়, এই জন্য ওরা টাকা নেয় এবং এরপর আলটিমেটলি ওরা মানুষজনকে জিম্মি করে ফেলে যে টাকা না দিলে ট্রলি ঠেলবো না। ওখানে একটা ডিলে হতে পারে। তারপর আরেকটা ডিলে হতে পারে যে সিসিইউ বা আইসিইউ যেখানে রোগীটা যাবে সরকারি হসপিটালে, সেখানে আপনি যদি অতি 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 অতিশয় ভাগ্যবান না হন তাহলে আপনি আসলে ওখানে সিট পাবেন না। তো এই জায়গায়ও কিন্তু একটা ডিলে হতে পারে। তো এই জিনিসগুলো এগুলো আমাদের আসলে হেলথ সিস্টেমের একটা ল্যাকিংস, এবং হেলথ সিস্টেমের এই ল্যাকিংস এর কারণেই কিন্তু আপনি তামিম ইকবালের মতো খুব একটা ভাগ্যবান নাও হতে পারেন। সুতরাং এই সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসে যে বাংলাদেশের হেলথ সিস্টেমে আপনি যদি এরকম একটা হার্ট অ্যাটাক বা এই ধরনের একটা মেডিকেল ইমার্জেন্সিতে আপনি পড়ে যান তাহলে আপনি বাঁচবেন কি বাঁচবেন না। তাহলে তামিম ইকবাল কেন বেঁচে গেলেন, আপনি সেভাবে বাঁচতে পারতেন কিনা, দুটো টপিক কাভার হয়ে গেল। আরেকটা টপিক বাকি রয়েছে যে প্রশ্নটা আগের ভিডিওতে তুলেছিলাম যে তামিম ইকবাল একজন অ্যাক্টিভ স্পোর্টস পারসন হয়েও তিনি কিভাবে হার্ট অ্যাটাকে পড়লেন, সেই আলোচনাটা আমরা করব পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনো অবশ্যই সাবস্ক্রাইব করুন।